দুপুরের খাওয়ার পর একটা কাগজ আর পেন নিয়ে টেবিলে বসলাম। কাগজের মধ্যিখানে শ্মশান, একদিকে থানা, একদিকে গ্রাম, শ্মশানের ঠিক মাঝখানে নিচে বরকতের ঘর। তিনটের কি যোগসূত্র হতে পারে এই নিয়ে খুব চিন্তা করতে লাগলাম। ফটিক ছুটতে এসে বলল, দেখো দেখো মামা, এই ক্যামেরায় কি সুন্দর সুন্দর সব ছবি তুলেছি। এমন সময় অনিচ্ছা সত্ত্বেও ক্যামেরাটা ওর হাত থেকে নিয়ে ছবিগুলোতে চোখ দিলাম। একের পর এক ছবি দেখতে দেখতে একটা ছবি সামনে এলো, তাতে নদীর ওপার দেখা যায়। হ্যাঁ রে ফটিক, এই ছবিটা কখন তুলেছিলি রে? ওই যে তুমি শ্মশান ঘাটের লোকটার সাথে কথা বলছিলে তখন। আচ্ছা, ছবিটাকে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় তাতে বেশ কিছু লোক যেন কি সব নিয়ে পারে উঠেছে। ও মাই গড, তাদের প্রত্যেকের হাতে অস্ত্র। ফটিক, ব্রাভো ব্রাভো! ভাবতে পারিনি সমস্যাটা এতটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। সে কি মামা, তুমি রহস্যের কিনারা করে ফেলেছো? তাহলে আর বলছি কি অ্যাসিস্ট্যান্ট, আর এর জন্য অল ক্রেডিট গোস টু ইউ। কেমন ভাবে? ছবিতে দেখ, ওই যে লোকগুলোকে দেখতে পাচ্ছিস, আমি নিশ্চিত ওরা হচ্ছে চোরা কারবারি। নদী পার হয়ে এপার থেকে চুরি করা জিনিসপত্র বাইরে চালান দেয়, হতে পারে ভিন রাজ্যে। কি বলছো গো মামা? কিন্তু পুলিশ বাবু যে বললো হয়তো এখনো সবার চোখে ধুলো দিয়ে ওরা কাজ করে চলেছে। আর যাদের মেরে ফেলছে হয়তো তারা তাদের কুকীর্তি দেখে ফেলেছে, তাই আজ রাতেই আমাকে অপারেশন চালাতে হবে। আমিও থাকবো কিন্তু। না রে, তোকে নিলে চলবে না, কেননা ওরা তোকে টার্গেট করতে পারে। না মামা, আমি যাব। আচ্ছা, সে দেখা যাবে। সন্ধে গড়ালে রামু আমাদের চা জলখাবার নিয়ে এলো। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম খুব শীঘ্রই এই রহস্যের সমাধান হতে চলেছে। তারপর আমি আর ফটিক স্থানীয় মন্দিরে একটু সন্ধ্যারতি দেখতে গেলাম। রাতে খাবার পর আপসেই ফটিকের চোখে ঘুম চলে এলো। আমি জানতাম শহরের ছেলের এত ধকল সইবে না। আমি একাই প্রস্তুত হয়ে গেলাম। হাত ঘড়িতে রাত তখন 10:30। আমার ছোট পিস্তল সাথে নিয়ে ঘর বন্ধ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। ওরা আমার কিছু ক্ষতি করলেও ফটিকের আমি কোনো ক্ষতি হতে দেব না। আর আমি জানি ফটিক বুদ্ধিমান ছেলে, ও সমস্তটাই ম্যানেজ করে নিতে পারবে। যেতে যেতে আমি আমার সেলফোন থেকে পুলিশ অফিসারকে একটা ফোন করে দিলাম। আমি অনিমেষ বলছি। আমি আজ একটা ক্লু পেয়ে শ্মশানে যাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমি ফোর্স পাঠাবো? না না, আপাতত তার কোনো দরকার হবে না। আপনি শুধু আপনার ফোর্সকে রেডি থাকতে বলুন, সময়ে ফোন করলে যেন তারা চলে আসে। ওকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রেডি থাকি। এখন রাখি। ঠিক আছে, রাখুন। শ্মশানে ঢুকে গাছের আড়াল থেকে চিতার দিকে লক্ষ্য রাখলাম। আধ ঘন্টা কাটলো, 1 ঘন্টাও কাটলো, কিছু দেখতে পেলাম না। আমার চোখ জুড়িয়ে এলো ঘুমে। আচম্বিতে বজ্রপাতের শব্দ, চোখের পাতা পলকে খুলে গেল। দেখলাম কোত্থেকে এক কুণ্ডলী মেঘ চিতার ঠিক উপরে জড়ো হয়েছে। এবার আরো জোর শব্দে বজ্রপাত হলো চিতার উপর। দাও দাও করে জ্বলে উঠলো চিতা। এরকম কিছু দেখবার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না, তাই শ্মশানের এক প্রান্তে থাকা বরকতের বাড়িতে ছুটতে গেলাম। বাড়ির দরজায় জোর ধাক্কা দিতে লাগলাম, দরজা খুলল না। বরকত, বরকত! কোনো শব্দ নেই। উধারের জানলাটা খোলা রেখে ভিতরটা দেখবার চেষ্টা করলাম। অন্ধকারে দেখা গেল বরকত আর তার পরিবারের লোক কিছু অচেতন হয়ে পড়ে আছে। আর সময় নষ্ট না করে সোজা চলে গেলাম চিতার কাছে। চিতার আগুন এখন আরো অনেক বড় হয়েছে, আর একটা জ্বলন্ত পায়ের ছাপ সোজা চিতায় উঠেছে। আমি পাগলের মতো ফোনটা বের করে অফিসারকে ফোন করতে লাগলাম, কিন্তু ফোনটাও হলো না। তারপর চিতার আগুনের উপর যখন আমার চোখ গেল, আমি আটকে উঠলাম। একি ওটা কে? এই তো আমার ফটিক। ও কি করে ওখানে গেল? ফটিক! আমি চিৎকার করে উঠলাম। ফটিক ঘুমন্ত, ও যেন হাওয়ায় ভাসছে। পলকে মনে হলো কি দুঃস্বপ্ন নাকি সত্যি। আবার জোরে চিৎকার করে বললাম, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ফটিককে। ও কি করেছে? তুমি কে যে এত বড় ক্ষতি করছো মানুষের? তারপর আবার আশ্চর্য ঘটলো। আগুনের কুণ্ডলী এক মানুষের রূপ ধারণ করলো, যেন এক অগ্নি মানব। বললে, যখন মানুষ আমার ক্ষতি করেছিল তখন কিছু হয়নি। বিস্মিত দৃষ্টিতে আমি তাকিয়ে রইলাম শুধু। কি হলো, অবাক হচ্ছ? মানুষদের টিকটিকি? কে তুমি? নিরীহ মানুষদের মারছো? তোমার কি এমন ক্ষতি করেছে ওরা? নিরীহ মানুষ সব পাপী। মানুষদের আমি ঘৃণা করি। আবার যদি মানুষদের হয়ে ওকালতি করিস, তোর ভাগ্নেকে তো জ্যান্ত পুড়িয়ে মারবই, তোকেও পুড়িয়ে মারবো। দেখো, মরতে আমি ভয় পাই না,
তবে একটা প্রশ্নের জবাব চাই। কি? এই গ্রামের মানুষদের এরকম ভাবে ক্ষতি করছো কেন? কেন করব না? আজ থেকে 105 বছর আগে ঠিক এইভাবেই ওরা আমার মাকে ডাইনি অপবাদে পুড়িয়ে মেরেছিল। তারপর থেকে আমার জীবনের একটাই লক্ষ্য, গ্রামকে কিভাবে শ্মশান করে তুলব। সারা জীবন তন্ত্র সাধনা করে মৃত্যুর 5 বছর পর আমি সর্বশক্তিমান হই। এবার ওদের সব বংশকে ধ্বংস করে ছাড়বো। তুই চলে যা, না হলে তুইও মরবি। দাঁড়াও দাঁড়াও, আমার একটা কথা শোনো। আমি মানছি তোমার সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে, কিন্তু এরা তো সেই ব্যাপারে কিচ্ছু জানে না। এদের কি দোষ? তোকে চলে যেতে বলেছি, চলে যা ব্যস্ত। শেষে ভাগ্নেকে তুই হারাতে চাস? না, চাই না, কিন্তু ওরা যদি ওদের পূর্বপুরুষের ভুলের প্রায়শ্চিত্ত করে, তোমার মাকে যদি ওরা যোগ্য সম্মান দেয়, তাও কি তুমি ওদের ক্ষমা করবে না? মা, যদি ওরা সত্যি সত্যি আমার মায়ের যোগ্য সম্মান দেয়, তাহলে ক্ষমা করতে পারি। ঠিক আছে, আমি নিজে ওদের সাথে দাঁড়িয়ে কথা বলবো এই ব্যাপারে, কিন্তু তোমার মায়ের খোঁজ পাবো কোথায়? শ্মশানের দক্ষিণের ঘরে চলে যাবি। আচ্ছা, তবে এখন আমার ভাগ্নেকে ছেড়ে দাও। ধীরে ধীরে ফটিক সেই জ্বলন্ত আগুনের শিখা থেকে নেমে এলো, আর আগুনটাও কোথায় যেন মিলিয়ে গেল। তারপর ফটিককে ঘরে নিয়ে এলাম। সে এখন ঘুমিয়ে। তাকে এত রাতে বিরক্ত না করে আমিও শুয়ে পড়লাম। সকালে সব দেখা যাবে। ঘুম থেকে উঠে দেখি বেলা হয়ে গেছে। ফটিক বলছে, মামা, আমাকে ছাড়াই তুমি কাল রাতে ওই দুষ্টু লোকগুলোকে ধরতে চলে গেলে? দুষ্টু লোকেদের নয় ফটিক, ভূত ধরতে গিয়েছিলাম। ধুর, ভূত বলে কিছু আছে নাকি? ও সব তো ভূতুরা বলে। আমি মুচকি হাসলাম। কিছু পরে শ্মশানের দক্ষিণ দিকের ঘর খুঁজে পেলাম। আরে, এটা তো বরকতের ঘর। এবার বুঝলাম বরকতের পরিবারের কেন আজ লাগেনি। বরকতকে পুরো ঘটনা জানাতেই সে বললে, হ্যাঁ বাবু, বাবা মুখে শুনেছে ঘটনা। আমাদের আগে যারা এখানে ছিল তাদের সাথে এরকমটা ঘটেছিল। সে মহিলার নাম ছিল সুবালা। আর এটা বুঝলাম সেই দিন কর্তব্যরত পুলিশরাও একইভাবে কেন অচেতন হয়ে পড়ে। এরপর গ্রামের লোকেরা আমার কথা মতো সেই মহিলার পিণ্ড দান করলো নদীতে। বরকতের বাবার কথা মতো মহিলাটির একটি মূর্তিও গড়ানো হলো, যা গ্রামের ঠিক দক্ষিণে অবস্থিত। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আর হ্যাঁ, সেই চোরা কারবারি ব্যাপারটাও নেহাতি সাধারণ ছিল না। সেই ছবি পুলিশকে দেখাতে পুলিশ তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করলো।